আজকে আমরা পড়ব উত্তর আমেরিকার সম্পর্কে। আজকে মূলত ম্যাপটা দেখো, ডিটেলসে দেখো, ভালো করে দেখো বোর্ডের দিকে। আমার সামনে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের একটা মানচিত্র, পুরো মহাদেশটা। এই মহাদেশটা হচ্ছে, ভালো করে ম্যাপের দিকে দেখো, পুরোটাই রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। বুঝতে পারলে? পুরোটাই। এদিকটা হচ্ছে এশিয়া মহাদেশ। কোন মহাদেশ রয়েছে উপরের দিকটা? দেখলে সবাই দেখতে পারো, অসুবিধা নেই। কোন দিকটা? এশিয়া মহাদেশ। এটা কোন মহাদেশ? উত্তর আমেরিকা। তাহলে এশিয়া মহাদেশ আর উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা বিচ্ছিন্ন? এই জায়গাটা আলাদা হয়েছে না? এই জায়গাটার নাম কি? এইখানটা আলাদা হয়েছে। প্রশ্ন কি বললাম? উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন? উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা এশিয়া থেকে বিচ্ছিন্ন? কার দ্বারা বিচ্ছিন্ন? এখানে কি আছে দেখা যাচ্ছে বোর্ডেতে? পড়ো তো। এখানটা কি আমি গোল করেছি, সার্কেল করেছি। ওইখানটা কি আছে পড়া যাচ্ছে? দেখো দেখি, এইখানটা আর এই জায়গাটা বোঝা যাচ্ছে। এই দুটো দ্বারা বিচ্ছিন্ন কি আছে? এই দুটো, একটা হচ্ছে বেরিং প্রণালী আর একটা হচ্ছে বেরিং সাগর। কার দ্বারা বিচ্ছিন্ন হলো? বেরিং প্রণালী ও বেরিং সাগর। তাহলে উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন? প্রশ্ন জিজ্ঞাসা করলে বলতে পারবে আর ম্যাপে দেখাতে পারবে তো কি আছে কোনখানটা। কার দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন? বেরিং প্রণালী আর বেরিং সাগর। আচ্ছা, প্রণালী কাকে বলবো? এই যে প্রণালী আসলো না, বেরিং প্রণালী। এই প্রণালী কাকে বলবো? প্রণালী হচ্ছে একটা ছোট জলভাগ, ছোট সংকীর্ণ জলভাগ, যা দুটো বড় জলভাগকে যোগ করে। কি বললাম? প্রণালী কাকে বলবো? একটা সরু সংকীর্ণ জলভাগ যা দুটো বড় জলভাগকে যোগ করে। বুঝতে পারলে? তাহলে এবারে বেরিং প্রণালী কোন কোন জলভাগকে যোগ করেছে? ম্যাপের দিকে দেখো, কাকে কাকে যোগ করেছে? আর প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, আর কাকে যোগ করেছে? প্রশান্ত মহাসাগরকে। তাহলে বেরিং প্রণালী কাকে কাকে যোগ করলো? উত্তর মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে। বোঝা গেল? উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন? বেরিং প্রণালী আর বেরিং সাগরের দ্বারা। তো প্রণালী কাকে বলবো? কি বললাম? প্রণালী হচ্ছে একটা সংকীর্ণ জলভাগ যা দুটো বড় জলভাগকে যোগ করে। বোঝা গেল? তাহলে পরের কোশ্চেন কি? প্রণালী কাকে বলবো? বোঝা গেছে প্রশ্নটা? কি বললাম? উত্তর কি হবে? প্রণালী কাকে বলে? কি উত্তর লিখবে? প্রণালী কাকে বলে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, কি লিখবে উত্তর? প্রণালী হলো একটা সরু সংকীর্ণ জলভাগ যা দুটো বড় জলভাগকে যোগ করে। তাহলে বেরিং প্রণালী কোন কোন বড় জলভাগ দুটোকে যোগ করেছে? উত্তর মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এই দুটো জলভাগকে যোগ করেছে। দেখো এইদিকে ভূখণ্ডটার নাম দেখো, এই যে অংশটা, এর নাম হচ্ছে আলাস্কা। কি নাম পড়তে পারলে দেখো, এইদিকে যে ভূভাগটা, এটা হচ্ছে আলাস্কা। বোঝা গেল? এটা এই যে দেশটা রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এই দেশেরই অংশ। তাহলে আলাস্কা কার অংশ? দেশটার নাম কি আছে? পড়ো, কি নাম আছে দেশটার? আলাস্কা কার অংশ হলো? আমেরিকা যুক্তরাষ্ট্র। এই প্রদেশটার নাম কি বললাম? এই অঞ্চলটার নাম কি? কি নাম বললাম? আলাস্কা। পড়া যাচ্ছে? লেখা আছে না নেই?
পড়ো, দেখা যাচ্ছে? নাম কি? আলাস্কা। কার অংশ? আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ। আচ্ছা, এই হলুদ রঙের যে দেশটা দেখছো, এই যে দেশটা বড়, এই দেশটার নাম কি? এই বড় দেশটার নাম পড়তে পারবে? পড়ো, কি নাম? কি লেখা আছে? কানাডা। বড় দেশটার নাম কি? হলুদ রঙের যে দেশটা দেখতে পাচ্ছ ম্যাপেতে, দেশটার নাম হচ্ছে কানাডা। বোঝা গেল? কানাডা হচ্ছে উত্তর আমেরিকার বোধহয় দ্বিতীয় বৃহত্তম দেশ। দাঁড়াও, দেখছি, ওটা ঠিক করে দেবো। তাহলে হলুদ রঙের দেশটার নাম কি দেখলাম? কানাডা। এর রাজধানীর নাম কেউ বলতে পারবে? কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া। কোথায় আছে দেখো, অটোয়া প্রদেশটা কোনখানে? অটোয়া এখানে রয়েছে, অটোয়া। তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটার দিকেও মন দাও, তাহলে পারে কানাডার রাজধানীর নাম কি পড়লাম? তো কানাডা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকা মহাদেশের সব থেকে বড় দেশ। এই যে মহাদেশটার কথা পড়ছি, পুরোটা কোন মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের সব থেকে বড় দেশটার নাম কি? কানাডা। কানাডার রাজধানীর নাম কি পেলাম? অটোয়া। বইতে দেখো, বই কোনখানে আছে এটাকে দেখো, বই তো গোল করো, কানাডার রাজধানীর নাম পরে লিখবে। কোশ্চেনটা বোঝো। কানাডার রাজধানীর নাম তাহলে কি পেলাম? যদি প্রশ্ন আসে কানাডার রাজধানীর নাম লেখো, কি লিখবে? প্রশ্ন দিলাম কানাডার রাজধানীর নাম লেখো। কানাডার রাজধানীর নাম কি? কি হবে উত্তর? উত্তর কি লিখবে? অটোয়া। দেখতে পেয়েছো কোনখানে আছে অটোয়া? বেশ, এবারে নিচের দিকে এই যে দেশটা দেখছো হালকা পিঙ্ক কালারের, এই দেশটার নাম হচ্ছে, ম্যাপের দিকে দেখো, এই দেশটার নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। একে আমরা সংক্ষেপে বলি ইউএসএ। সংক্ষেপে কি বলি? ইউএসএ। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেশটার নাম কি বললাম? এই দেশটার নাম কি বললাম? সংক্ষেপে কি বলি আমরা? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই দেশটার নাম কি পেলাম? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ। এর রাজধানীর নাম কি? এই দেশটার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। দেখো এইখানটা পাবো, ম্যাপে দেখো ওয়াশিংটন ডিসি। কি বললাম? রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। ডিসির পুরো নাম কি? প্রশ্ন আছে, ডিসির পুরো নাম কি? ডিসির পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। তাহলে পরে নিচের যে বড় দেশটা দেখছো, এই দেশটার নাম কি? ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। এর রাজধানীর নাম কি বললাম? ওয়াশিংটন ডিসি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ধরো প্রশ্ন আসবে ইউএসএ, এর রাজধানীর নাম কি? কি উত্তর হবে? ওয়াশিংটন। কি হলো, অসুবিধা কিছু হচ্ছে? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। রাজধানীর নাম কি বললাম? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি বললাম? ওয়াশিংটন ডিসি। ডিসি পুরো নাম কি বললাম? ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। দেশটা দেখো, এই দুটো হচ্ছে বড় বড় দেশ, আর এই দিকে উপরের দিকে একটা বড় ভূখণ্ড আছে, এর দিকে নজর দাও। কি নাম দেখতে পাচ্ছ? এটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। কি দেখতে পাচ্ছ? গ্রিনল্যান্ড। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত দ্বীপ আছে সব থেকে বড় দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? ম্যাপে অবস্থান দেখো ভালো করে। প্রশ্ন বোঝা গেল? পৃথিবীর বৃহত্তম দ্বীপটার নাম কি পেলাম? কোন মহাদেশে আছে? উত্তর আমেরিকা মহাদেশে। পৃথিবীর বৃহত্তম
দ্বীপের নাম কি পেলাম? বৃহত্তম দ্বীপটার নাম কি? পৃথিবীর বৃহত্তম দ্বীপটার নাম কি পেলাম? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর যত দ্বীপ আছে তার মধ্যে সবথেকে বড়। কোথায় রয়েছে দেখাতে পারবে তো? মানচিত্র খুলে, তোমাদের বইতে যে মানচিত্র আছে সেটাও খুলে দেখো একবার, কোন দিকে আছে দেখো। আগে বোর্ডের দিকে দেখো কোথায় গ্রিনল্যান্ডটাকে করেছি, কোনটা গ্রিনল্যান্ড, তারপর বইতে সেইখানটাই খোঁজো, পেয়ে যাবে। দেখো বইতে নীল রং দিয়ে আছে, বড় করে একটা আছে ম্যাপ, গ্রিনল্যান্ড। ওটা ওই যে ভূখণ্ডটা, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। পৃথিবীর সবথেকে বড় দ্বীপটার কি নাম পেলাম? গ্রিনল্যান্ড। এই ভূখণ্ডটা কোন দেশে? দেশটার নাম কি? গ্রিনল্যান্ডটা তো দ্বীপের নাম পেলাম, এটা কোন দেশে? এটা দেশটার নাম হচ্ছে ডেনমার্ক। কোন দেশে রয়েছে? তাহলে গ্রিনল্যান্ডকে কে দখল করে রেখেছে? গ্রিনল্যান্ড কার দখলে রয়েছে? গ্রিনল্যান্ড কার দখলে রয়েছে? কি বললাম বলো, গ্রিনল্যান্ড কার দখলে রয়েছে? না, গ্রিনল্যান্ড দখলে রয়েছে ডেনমার্কে। দেখো লাল অংশ লাল কালি দিয়ে রাউন্ড করেছি। তাহলে পরের প্রশ্ন আসতে পারে, গ্রিনল্যান্ড কার দখলে রয়েছে? কোন দেশের দখলে আছে গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ড কোন দেশের দখলে রয়েছে? গ্রিনল্যান্ড কোন দেশের দখলে রয়েছে? তাই তো প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন কি বললাম? গ্রিনল্যান্ড কোন দেশের দখলে রয়েছে, তাই তো? কোন দেশের দখলে আছে? কোন দেশের দখলে রয়েছে? উত্তর কি হলো? উত্তর কি পেলাম বলো? উত্তর তো বললাম, অনেকবারই তো বললাম। দেশটার নাম কি? ডেনমার্ক। বোঝা গেল? আচ্ছা, নিচের দিকে আরো কিছু দেশ আছে দু চারটে, যেমন এই যে দেশটা দেখছো, এই দেশটার নাম হচ্ছে মেক্সিকো। নিচের দিকে এই যে দেশটা, এটা হচ্ছে মেক্সিকো। এর রাজধানীর নাম হচ্ছে মেক্সিকো সিটি। মেক্সিকোর রাজধানীর নাম মেক্সিকো সিটি। আচ্ছা, এইখানটা গোটা কতক দেশের নাম ভালো করে মুখস্থ করে রাখো। এই জায়গাটাকে বলা হয় মধ্য আমেরিকা। বোর্ডের দিকে দেখো, আমার কথা শোনো, বোর্ডের দিকে দেখো। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় মধ্য আমেরিকা। বুঝতে পারলে? এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা মধ্য আমেরিকা, আর নিচের দিকটার দেশটার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই যে মহাদেশটা রয়েছে এটা হচ্ছে, কি লেখা রয়েছে? দক্ষিণ আমেরিকা। বুঝতে পারলে? এইখানটা হচ্ছে মধ্য আমেরিকা। তাহলে মধ্য আমেরিকার গোটা কত দেশের নাম বলো, কি কি দেশ পাবো? এই অঞ্চলে কোন কোন দেশ আছে? আলাদা আলাদা বই থেকে দেখো, এবার আলাদা আলাদা রং দিয়ে দেশগুলোকে দেখানো আছে। কি কি দেশ পাবো দেখো ভালো করে। কোস্টারিকা পাবো, পানামা পাবো, নিকারাগুয়া, তারপরে এল সালভাডর, হন্ডুরাস, পাচ্ছ গুয়াতেমালা। এই দেশগুলো এইখানে রয়েছে। তাহলে মধ্য আমেরিকার গোটা কত দেশের নাম দেখাতে পারবে? বড় করে পেন্সিল দিয়ে গোল করো। কোশ্চেন বুঝেছো? মধ্য আমেরিকার কয়েকটি দেশের নাম লেখো। প্রশ্ন কি বললাম? মধ্য আমেরিকার কয়েকটি দেশের নাম। মধ্য আমেরিকার কয়েকটি দেশের নাম লেখো। বুঝতে পারছো? লিখতে পারবে কোন কোন দেশ রয়েছে? প্রশ্নটা লিখো, উত্তরগুলো ঘরে কমপ্লিট করিও কোন, নাহলে এখানে ক্লাস অনেক স্লো হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। তাহলে মধ্য আমেরিকাতে আমি কি কি দেশ পেলাম, কি কি দেশগুলো বললাম? পানামা, হন্ডুরাস, নিকারাগুয়া, তারপরে পেলাম এল সালভাডর, গুয়াতেমালা। এই দেশগুলো এখানে রয়েছে। আর নিচের দিকে যে মহাদেশটা রয়েছে, ম্যাপের দিকে দেখো, নিচের দিকে যে মহাদেশটা রয়েছে তার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই মহাদেশটা উত্তর আমেরিকা। নিচের দিকে যে মহাদেশটা রয়েছে তার নাম দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন বলো? উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন? না, ওটা তো এশিয়া মহাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হলো, সবই একই হয়ে যাবে। বেরিং প্রণালী দ্বারা কে বিচ্ছিন্ন হবে? বেরিং প্রণালী দ্বারা এশিয়া আর উত্তর আমেরিকা বিচ্ছিন্ন। দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন? এইখানে ছোট্ট একটা খাল কাটা হয়েছে। এটা খাল কাটা হয়েছে, মানুষ কেটেছে খালটা। এই খালটার নাম হচ্ছে পানামা খাল।
কি বললাম, এইখানে খাল কেটেছি আমরা, খালটার নাম কি বললাম, পানামা খাল। পানামা খাল। তাহলে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন হলো? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন? প্রশ্ন বুঝতে পেরেছো? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন? একটু বোর্ড মোছা কাপড়টা নিয়ে এসো তো অফিস থেকে, কাপড়টা ভুলে গেলে। ড্রয়ারে রেখে দিয়েছি? কোন ড্রয়ারে আছে? ড্রয়ারে কাপড় আছে? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন হলো? বলো, বোর্ড দেখে দেখি বলো না। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কার দ্বারা বিচ্ছিন্ন হলো? পানামা খাল দ্বারা, তাই তো? ওই খালটা মানুষ কেটেছে, বুঝতে পারছো? আমরা তৈরি করেছি খালটা। কেন তৈরি করেছে বলতো, বলতে পারবে? খালটাকে কেন কাটা হয়েছে? ঠিক আছে, পড়াবো এটা, যখন আমরা যোগাযোগ ব্যবস্থা পড়বো তখন ওটা পড়বো। এখন শুধু দেখে রাখো, এই পানামা খাল দ্বারা উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন। আর এইদিকে একটা মহাসাগর আছে, মহাসাগরটার নাম কি? এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। উত্তর আমেরিকার পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তর আমেরিকার পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। অবস্থান দেখো ভালো করে। উত্তর আমেরিকার পূর্ব দিকে রয়েছে কোন সাগর? উত্তর আমেরিকার পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। ম্যাপ দেখো, ম্যাপের উপরের দিকটা কোন মহাসাগর হয়? উপর দিকটা হয় উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, ডান দিকটা পূর্ব দিক, বাম দিকটা পশ্চিম দিক। অনেকবার পড়েছি। তাহলে ডান দিকে কোন মহাসাগর আছে? আটলান্টিক মহাসাগর, অর্থাৎ পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে উত্তর আমেরিকার চারদিকে কে কে আছে বোঝা গেছে? উত্তর দিকে উত্তর মহাসাগর, দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তরে কে আছে বললাম? উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে দক্ষিণ আমেরিকা, পূর্ব দিকে কি আছে? আটলান্টিক মহাসাগর, আর পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবথেকে বড় দ্বীপটার কি নাম পেলাম? পৃথিবীর সবথেকে বড় দ্বীপটার কি নাম পেলাম বলো? গ্রিনল্যান্ড। পৃথিবীর সবথেকে বড় দ্বীপটার নাম গ্রিনল্যান্ড। কোন দেশের দখলে আছে? ডেনমার্কের দখলে আছে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো একটু ভাগগুলো দেখো। উত্তর আমেরিকার না পূর্ব উপকূল বরাবর একটা পর্বত শ্রেণী রয়েছে। এটা একটা পর্বত। পশ্চিম উপকূল বরাবর একটা পর্বত শ্রেণী রয়েছে। উত্তর আমেরিকার কোন দিক বরাবর হবে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে কোন দিকে আছে? পশ্চিম দিক বরাবর একটা পর্বত আছে, পর্বত শৃঙ্খল আছে। এর নাম হচ্ছে, উত্তর আমেরিকার পর্বতের নাম হচ্ছে রকি পর্বত। ভালো করে বুঝো, কি নাম করলাম পর্বতটা? উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর একটা নগীন ভঙ্গিল পর্বত রয়েছে, যার নাম হচ্ছে রকি পর্বত। বোঝা গেল? উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর কোন পর্বত রয়েছে? রকি পর্বত। এই রকি পর্বতের একটা জায়গা আছে আলাস্কার কাছে, মাউন্ট ম্যাকিনলে। এটা হচ্ছে তোমার সর্বোচ্চ শৃঙ্গ। এইরকম জায়গায় রয়েছে মাউন্ট ম্যাকিনলে। কি বললাম? মাউন্ট ম্যাকিনলে। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। প্রশ্ন হবে এখান থেকে, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? প্রশ্নটা বুঝলে? কি বললাম? উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি উত্তর লিখবে? উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি উত্তর হবে? কি উত্তর লিখবে? মাউন্ট ম্যাকিনলে। রকি পর্বতের মাউন্ট ম্যাকিনলে হচ্ছে
উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তর আমেরিকার পশ্চিম দিকে কি দেখলাম? পার্বত্য অঞ্চল রয়েছে, তাই তো? এবার দেখো পূর্ব দিকে কি রয়েছে? এটা হচ্ছে হাডসন উপসাগর। বোর্ডের দিকে দেখো ভালো করে, আর বইয়ের দিকে দেখো। কোথায় এখানে ড্রয়িং করছি, সঙ্গে সঙ্গে তোমার বইটার ম্যাপ দেখবে। ওখানে সাগর আছে, দেখো হাডসন সাগর, পেয়েছো? এই হাডসন সাগরকে ঘিরে এইখানে রয়েছে পৃথিবীর অন্যতম একটা প্রাচীন মালভূমি অঞ্চল। বুঝতে পারলে? এই মালভূমি অঞ্চলটার নাম হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চল। কি বললাম? কানাডিয়ান শিল্ড অঞ্চল। বুঝতে পারছো? তাহলে পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে ম্যাপ দেখো, পশ্চিম দিকে রকি পর্বত, পূর্ব দিকে কি রইল? কানাডিয়ান শিল্ড অঞ্চল। পূর্ব দিকে কি রয়েছে? কানাডিয়ান শিল্ড অঞ্চল। পশ্চিম দিকে কি রয়েছে? রকি পার্বত্য অঞ্চল। বোর্ডের দিকে দেখো ভালো করে, বোর্ডের দিকে দেখো। পূর্ব দিকে কি রয়েছে? ভালো করে দেখো, পূর্ব দিকে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চল। পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে রকি পার্বত্য অঞ্চল। বই দেখো ভালো করে, বইতেও রয়েছে, দেখো পড়ো। রকি পার্বত্য অঞ্চল, পুরোটাই রকি পার্বত্য অঞ্চল। বুঝতে পারছো? এই আলাস্কা রেঞ্জের ম্যাকিনলে হচ্ছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম বললাম, কি উত্তর দেবে? উত্তর আমেরিকার সবথেকে উঁচু অংশটার নাম কি? রকি পর্বতের মাউন্ট ম্যাকিনলে, এটা আলাস্কা রেঞ্জে রয়েছে। বোঝা গেল? তাহলে পূর্ব দিকে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, পশ্চিম দিকে রয়েছে রকি পার্বত্য অঞ্চল। দেখো এইখানে কিছু উচ্চভূমি রয়েছে এই অংশটাতে। কি নাম তার? বই দেখে বলো তো, ম্যাপ দেখে কি নাম আছে বলতে পারো কিনা দেখি একবার। কি নাম আছে? এই অংশটায় কিছু উচ্চভূমি আছে, কি নাম আছে? দেখো কি নাম আছে? লরেন্সীয় উচ্চভূমি। পেয়েছো? কি আছে? লরেন্সীয় উচ্চভূমি। পেয়েছো না পাওনি? পেয়েছো? লরেন্সীয় মালভূমি বা লরেন্সীয় উচ্চভূমি এই অংশটাতে পাবো। এর নিচের দিকটাতে পাবো অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল। লরেন্সীয় মালভূমির নিচের দিকটা কি পাবো? অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল। তাহলে এই অংশটা কি হলো? লরেন্সীয় মালভূমি। লরেন্সীয় মালভূমি, আর এই অংশটা হচ্ছে অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল। অ্যাপেলেসিয়ান বা অ্যাপেলেচিয়ান যাই থাকুক না কেন, একই উত্তর হবে। বুঝতে পারছো? দুটো উচ্চভূমি রয়েছে। আর এই যে মাঝখানে যে অংশটা রইল, এটা হচ্ছে বিস্তীর্ণ একটা সমভূমি অঞ্চল, যাকে বলা হয় মধ্যভাগের সমভূমি। এই মাঝখানে রয়েছে একটা সমভূমি অঞ্চল, বুঝতে পারলে? যাকে আমরা বলি মিসিসিপি মিসৌরি অববাহিকা। এইখান দিয়ে উত্তর আমেরিকার প্রধান নদী বা দীর্ঘতম নদী মিসিসিপি ও মিসৌরি প্রবাহিত হয়েছে। বোঝা গেল? কোন নদী অববাহিকা বললাম? মাঝখানের অঞ্চলটার কি নাম বললাম? এই অঞ্চলটার কি নাম বললাম? মিসিসিপি মিসৌরি অববাহিকা। পেয়েছো? ম্যাপে দেখেছো মিসিসিপি মিসৌরি অববাহিকা? হ্যাঁ, এটা হচ্ছে মিসিসিপি মিসৌরি অববাহিকা। খুব উর্বর পলি দ্বারা গঠিত একটা অঞ্চল, মোটামুটি কৃষিতে উন্নত এই অঞ্চলটা। বোঝা গেল? এবার দেখো ভালো করে, রকি পার্বত্য অঞ্চল থেকে একটা বায়ু প্রবাহিত হয়। বুঝতে পারলে? গ্রীষ্মকালে এক প্রকার স্থানীয় বায়ু প্রবাহিত হয়, যার নাম হচ্ছে চিনুক। একটা বায়ু প্রবাহিত হয়, তার নাম কি বললাম? বায়ুটার নাম চিনুক। সরি, প্রবাহিত হয় তোমার পার্বত্য অঞ্চলের দিকে, পার্বত্য অঞ্চল থেকে নয়। চিনুক প্রবাহিত হয় পার্বত্য অঞ্চলের দিকে। ফলে কি হয়? এখানে যে বরফগুলো আছে না, বরফগুলো গলে যায়, গরম বাতাস প্রবাহিত হয়। গরম বাতাস প্রবাহিত হওয়ার ফলে বরফগুলো গলে যায়। ওই বরফ গলা জলে কৃষিকাজের সুবিধা হয়। বোঝা গেল? চিনুক তাহলে কোথায় প্রবাহিত হয়? বোর্ডের দিকে দেখো, চিনুক যদি কোশ্চেনটা আসে, চিনুক কি কি লিখবে উত্তর? কোথায় প্রবাহিত হচ্ছে? কোন পার্বত্য অঞ্চল ছিল এখানে? কোন পার্বত্য অঞ্চল ছিল? এটা কোন পার্বত্য অঞ্চল? একটু আগে তো বললাম, কোন পার্বত্য অঞ্চল এটা? রকি
তাহলে চিনুক কোথায় প্রবাহিত হবে? রকি পার্বত্য অঞ্চলে। তাহলে চিনুক কি, যদি প্রশ্ন করি চিনুক কি, বলো কি লিখবে উত্তর? চিনুক কি? চিনুক কি? রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু, স্থানীয় উষ্ণ বায়ু। প্রশ্ন বুঝতে পারছো? উত্তর কি হবে? রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু। চিনুক প্রবাহিত হলে কি সুবিধা হয়? এই চিনুক যখন বয় তখন রকি পর্বতে বরফ গলে যায়। বরফ গলে গেলে আমরা বরফ গলা জল পাবো। সেই জলটা দিয়ে পেইরি অঞ্চলে কৃষিকাজ করা হয়, বুঝতে পারলে? সেই জলটা দিয়ে কি করা হয়? পেইরি অঞ্চল বলে একটা অঞ্চল আছে, পেইরিটা বলে দিয়েছে। পেইরিটা কি? দেখো রকি পর্বতের পাদদেশে না এই অঞ্চলে একটা তৃণভূমি আছে। তৃণভূমি মানে ঘাস, ঘাসের ভূমি, যার নাম হচ্ছে পেইরি। ভালো করে দেখো, যার নাম কি বললাম? পেইরি। বোর্ডের দিকে দেখো, বোর্ডের দিকে দেখো। রকি পার্বত্য অঞ্চলের পাদদেশে একটা তৃণভূমি দেখা যায় যার নাম হচ্ছে পেইরি। এই অঞ্চলে খুব ভালো কৃষি কাজ করা হয়, প্রচুর গমের চাষ হয় পেইরি অঞ্চলে। পেইরি অঞ্চলে তোমার একটা প্রদেশ আছে ডাকোটা রাজ্য বোধহয়, যাকে বলা হয় গমের ভান্ডার। পেইরি অঞ্চলে একটা তৃণভূমি আছে যার নাম হচ্ছে ডাকোটা। পেইরি অঞ্চলের একটা প্রদেশ আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পেইরি অঞ্চলে অবস্থিত, যার নাম হচ্ছে ডাকোটা রাজ্য। এই প্রদেশটা হচ্ছে ডাকোটা। এখানে প্রচুর গমের চাষ হয়, বুঝতে পারলে? গম থেকে কি হয়? রুটি তৈরি হয়। তাই এই অঞ্চলটাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। কোশ্চেন নোট করো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলবো? প্রশ্ন বোঝা গেল? কি বললাম? পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলবো? পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? কি বললাম প্রশ্নটা? পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর কি লিখবে? পেইরি তৃণভূমিকে। পেইরি তৃণভূমিকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো ডাকোটা রাজ্য। বুঝতে পারছো? তাহলে পেইরি কি? এখানে চলে এসো, এখানে চলে এসো। পেইরি কি? পেইরি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি। এখান থেকে পরের প্রশ্ন হতে পারে পেইরি কি? পরের প্রশ্নটা মাথায় ঢুকলো? কি বললাম? পেইরি কি? পেইরি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি। কোশ্চেন কি বললাম? পেইরি কি? কি পেইরি কি? উত্তর আমেরিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে পেইরি বলা হয়। উত্তর আমেরিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলি আমরা? পেইরি বলি। তোমাদের বইতে যে ম্যাপটা দেওয়া আছে তাতে খুব ভালোভাবে দেওয়া নেই। এই যে মধ্যভাগের এই যে তৃণভূমি অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে পেইরি অঞ্চল। এই অঞ্চলটা কৃষিকাজে এবং পশুপালনের জন্য খুব উন্নত। পেইরি অঞ্চল উত্তর আমেরিকা মহাদেশে কৃষিকাজ এবং পশুপালনের জন্য খুব উন্নত। ম্যাপ দেখে দেখে বোঝো পেইরি অঞ্চলে কি কাজ ভালো হয়।
এই যে অঞ্চলটা আমরা পাবো উত্তর আমেরিকা মহাদেশে, এটা হচ্ছে পেইলি তৃণভূমি অঞ্চল। ওখানে কৃষিকাজও খুব ভালো হয়। ওই ম্যাপের দিকে দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি বলে দেওয়া আছে, বুঝতে পারছো? ওই অঞ্চলটায় কৃষিকাজ ভালো হয়। তাহলে পেইলি কাকে বলবো, তার সংজ্ঞাতে কি লিখবো? যদি বলে পেইলি কি লিখবে? উত্তর আমেরিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে পেইলি বলা হয়। কি বললাম উত্তরটা? উত্তর আমেরিকা মহাদেশে উত্তর আমেরিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে পেইলি বলে। বুঝতে পারলে? পেইলি কি লিখতে পারবে তাহলে? উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে আমরা পেইলি বলে চিনি বা পেইলি বলে ডাকি। এইখানে যে উষ্ণ বায়ুটা প্রবাহিত হয় তাকে আমরা বলি চিনুক। বোঝা গেল? এই চিনুক প্রবাহিত হলে রকি পর্বতের বরফ গলে যায়, ফলে পেইলি অঞ্চলে কৃষিকাজের সুবিধা হয়। বোঝা গেল? আর উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর রয়েছে পৃথিবীর অন্যতম একটা উল্লেখযোগ্য নবীন ভঙ্গির পর্বত, যার নাম হচ্ছে রকি পর্বত। আর রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পড়েছি? রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাকিনলে। বোঝা গেল? আর আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে হাডসন উপসাগরকে ঘিরে রয়েছে কানাডিয়ান সিল্ড অঞ্চল, একটা প্রাচীন মালভূমি। সিল্ড মালভূমি অর্থাৎ খুব প্রাচীন মালভূমি, অর্থাৎ বয়স খুব বেশি। বুঝতে পারলে? প্রাচীন শিলা দ্বারা গঠিত, নিস, কোয়ার্টাইট, সিস্ট এই জাতীয় শিলা দ্বারা গঠিত। বোঝা গেল? কানাডিয়ান সিল্ড অঞ্চল হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ, প্রচুর খনিজ পাওয়া যায় কানাডিয়ান সিল্ড অঞ্চলে। কি কি খনিজ পাওয়া যায়? ওখানে তোমার পাওয়া যায় নিকেল। স্যাডবেরি বলে একটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে নিকেল পাওয়া যায়। টিমিনিস আছে, টিমিনিসে প্রচুর সোনা পাওয়া যায়, সোনা নিকেল দুটোই পাওয়া যায়, স্যাডবেরি আর টিমিনিস। কানাডিয়ান সিল্ড অঞ্চলে দুটো বিখ্যাত জায়গা। স্যাডবেরি আছে, এখানে আমরা পাবো নিকেল। স্যাডবেরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। টিমিনিস থেকে আমরা সোনা পাই। বুঝতে পারলে? আর নিউ ফাউন্ডল্যান্ড আর লাব্রাডর উপকূল থেকে আকরিক লোহা পাওয়া যায়। বোঝা গেল? অন্টারিও আর সুপিরিয়র হ্রদের কাছ থেকে আমরা পাই ইউরেনিয়াম। দেখো এইখানটা একটু ভালো করে ম্যাপে দেখো, 5টা হ্রদকে আমি দেখাবো। বোর্ডের দিকে নজর দাও, একটুখানি ভালো করে মন দিয়ে দেখো। 5টা হ্রদকে এবার দেখবো আমরা। উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে 5টা হ্রদ রয়েছে। এই 5টা হ্রদকে আমরা একসাথে বলি পঞ্চহ্রদ। বুঝতে পারলে? এই 5টা হ্রদের কি নাম এবার দেখো। এর মধ্যে সবথেকে বড় হচ্ছে সুপিরিয়র। সুপিরিয়র হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পুরো ড্রয়িং করে দিচ্ছি, দেখো ভালো করে, বোল্ড করে দিচ্ছি পুরো অংশটাকেই। এই যে অংশটা দেখতে পাচ্ছ, দেখো মার্ক করে দিয়েছি, শেপে দিয়েছি পুরো, দেখতে পাচ্ছ? এই হ্রদটার নাম হচ্ছে সুপিরিয়র। ম্যাপ করে দেখো, তোমরাও পাবে সুপিরিয়র। সুপিরিয়র কোনখানটা আছে ম্যাপে দেখো একটু। দেখো সুপিরিয়র পেয়েছো? সুপিরিয়র নিচের দিকে হ্রদটার কি নাম বলো তো? ম্যাপ দেখে দেখেই বলো। সুপিরিয়রটা যা নিচের দিকে এই অংশটাতে একটা হ্রদ আছে, কালো রং দিয়ে বোল্ড করে দিলাম, কি নাম? ম্যাপের দিকে দেখো কোনখানটা পড়েছে, বই থেকে বলার চেষ্টা করো, কি নাম? সুপিরিয়র। দেখো দেখো ম্যাপের দিকে দেখো, সুপিরিয়র কোনটা, তার নিচেটা কি হবে? সুপিরিয়র পেয়েছো না পাওনি? সুপিরিয়র পাওনি? সুপিরিয়র পেয়েছো? সুপিরিয়র নিচের দিকটা কি নাম? এই হ্রদের নাম কি? সুপিরিয়র নিচের দিকটা পড়ো। মিচিগান বা মিশিগান, তাই তো? বেশ, এবার বোর্ডের দিকে দেখো, তাহলে কি কি কটা পেলাম? দুটো হ্রদ পেলাম। কি কি দুটো হ্রদ পেয়েছি? সুপিরিয়র আর মিচিগান। বেশ, এবার দেখো সুপিরিয়রের ডান দিকে কি হ্রদ আছে? এখানে একটা হ্রদ আছে, কি পাবো? তার নামটা কি? পড়ে দেখো ভালো করে, পড়ো একটুখানি, বোঝো কি নাম এই হ্রদটা। আগে বোর্ডের দিকে দেখো, কোনখানটা আমি রং করে দিয়েছি, লাল রং দিয়ে রং করে দিয়েছি, কি নাম? হ্রদটার নাম কি? হুরন। দেখো পেয়েছো? হুরন পেয়েছো? হ্রদের নাম কি পেলাম? হুরন। বেশ, হুরনের নিচের দিকটা একটা আবার একটা হ্রদ পাবো,
কি নাম পাবো? হুরন যে হ্রদটা করলাম তার নিচের হ্রদটার নাম কি পাবো? ইরি। আছে? পেয়েছো? হুরনের নিচের দিকে যে হ্রদটা আছে তার নাম কি বললাম? ইরি। বুঝতে পারছো? ইরির ডান দিকে দেখো আরো একটা হ্রদ আছে। কি নাম হ্রদটা? ইরির ডান দিকে যে হ্রদটা আছে তার নাম কি? তার নাম হচ্ছে অন্টারিও। পেয়েছো? কটা হ্রদ হলো? ভালো করে দেখো এবার কটা হ্রদ হচ্ছে দেখো তো ম্যাপের দিকে। কটা হ্রদ পেয়েছি? 5টা। এই 5টা হ্রদকে একসঙ্গে কি বলা হয়? এই 5টা হ্রদকে একসঙ্গে বলা হয় পঞ্চহ্রদ। কি বলা হয়? পঞ্চহ্রদ। আর এই অঞ্চলটাকে বলা হয় হ্রদ অঞ্চল। অঞ্চলটাকে কি বলি? হ্রদ অঞ্চল। আর 5টা হ্রদকে একসাথে কি বলি? পঞ্চহ্রদ। তার মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে উপর দিকে যে হ্রদটা আছে। কি নাম? সুপিরিয়র। সুপিরিয়র হচ্ছে হ্রদ অঞ্চলের সবথেকে বড় হ্রদ বা পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর মধ্যেই সবথেকে বড়। পৃথিবীর বৃহত্তম, দেখো বোর্ডে লিখে দিচ্ছি, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ কি নাম? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি হবে? কি উত্তর লিখবে? প্রশ্ন উত্তর একসাথে করে দিলাম ম্যাপে দিয়ে দেখো। সুপিরিয়র। পেয়েছো? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো সুপিরিয়র। আচ্ছা, এই 5টা হ্রদকে কে যুক্ত করেছে? ডান দিকে একটা নদী আছে দেখো, ম্যাপ দেখো এবার। এখানে তো ডান দিকে একটা নদী আছে, নদীটার কি নাম দেখো? এই যে 5টা হ্রদ তাদেরকে যুক্ত করেছে কে? এই 5টা হ্রদকে যুক্ত করছে সেন্ট লরেন্স নদী। পেয়েছো? ডান দিকে দেখো, আমার দিকে দেখো। আগে দেখো কোনখানটা আমি ড্রয়িং করছি। দেখো সেন্ট লরেন্স নদী। পেয়েছো? 5টা হ্রদকে যুক্ত করছে তাহলে সেন্ট লরেন্স নদী। এই 5টা হ্রদকে যুক্ত করছে সেন্ট লরেন্স নদী। বুঝতে পারছো? এই 5টা হ্রদকে কে যুক্ত করছে? তাহলে হ্রদ অঞ্চলের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে? প্রশ্ন বোঝো। হ্রদ অঞ্চলের পাশ দিয়ে কোন নদী গেছে? তো হ্রদ অঞ্চলের প্রধান নদীটার কি নাম হবে? সেন্ট লরেন্স নদী। প্রশ্নটা বোঝো, হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম কি? কি বললাম? হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম সেন্ট লরেন্স। এই সেন্ট লরেন্স বিভিন্ন হ্রদগুলোর মাঝখানে না আলাদা আলাদা নামে পরিচিত। কোথাও সেন্ট মেরি, কোথাও সেন্ট ক্লেয়ার, আবার কোথাও নায়াগ্রা। বুঝতে পারলে? সেন্ট মেরি, সেন্ট ক্লেয়ার আর নায়াগ্রা এরকম নাম এসে পরিচিত। বোঝা গেল? এবার দেখো এইখান থেকে যদি কোনো জাহাজ আসে, মালপত্র নিয়ে কোনো জাহাজ আসছে, সেন্ট লরেন্স নদী ধরে আসলো। বুঝতে পারলে? প্রথমে আসবে তোমার অন্টারিও হ্রদে, তারপরে আসবে সুপিরিয়র হ্রদে, তারপরে তোমার যাবে হুরন হ্রদে। বুঝা গেল? তারপরে আসবে কোথায়? তারপরে আসবে তোমার কি বলে মিচিগান হ্রদের দিকেও আসতে পারে, আবার সুপিরিয়র হ্রদের দিকেও চলে যেতে পারে। দেখো সুপিরিয়র হ্রদের দক্ষিণে একটা বন্দর আছে, বন্দরটার নাম হচ্ছে ডুলুথ। বন্দরটার নাম কি বললাম? ডুলুথ বন্দর। হ্রদ অঞ্চলের বৃহত্তম বন্দর। হ্রদ অঞ্চলের বৃহত্তম বন্দরের নাম বললাম ডুলুথ। হ্রদ অঞ্চলের বৃহত্তম, শুনে নাও আমার কথা, লিখে নাও, বইতে নেই। হ্রদ অঞ্চলের সবথেকে বড় বন্দরটার নাম কি বললাম? ডুলুথ বন্দর। কোথায় আছে? সুপিরিয়র হ্রদের তীরে। অর্থাৎ তোমার সেন্ট লরেন্স নদী ধরে আসছে জাহাজ, অন্টারিও হ্রদ হয়ে, ইরি হ্রদ হয়ে, হুরন হ্রদ হয়ে গেল সুপিরিয়র হ্রদে। এখানে রয়েছে ডুলুথ বলে একটা বন্দর। কি রয়েছে? ডুলুথ। ডুলুথ বন্দর। বন্দরটার নাম হচ্ছে ডুলুথ বন্দর। তাহলে হ্রদ অঞ্চলের প্রধান বন্দরের নাম কি? প্রশ্ন বোঝো, হ্রদ অঞ্চলের প্রধান বন্দরের নাম কি? হ্রদ অঞ্চলের প্রধান বন্দরের নাম কি পেলাম? ডুলুথ বন্দর। বুঝতে পারছো? এবার দেখো এইখানে যে মিচিগান হ্রদটা পড়েছি, এর নিচে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে চিকাগো বা শিকাগো। শিকাগো বা চিকাগো।
একে বলা হয় পৃথিবীর কসাইখানা। ভালো করে শোনো, একে বলা হয় পৃথিবীর কসাইখানা। পৃথিবীর কসাইখানা কাকে বলবো? পৃথিবীর কসাইখানা কাকে বলবো? কি বললাম? পৃথিবীর কসাইখানা বলা হয় চিকাগোকে, কারণ এখানে প্রচুর পরিমাণে মাংস কাটা হয়। এই যে পেইলি অঞ্চলে পশুপালন হচ্ছিল, আগে বলেছিলাম পশুপালন হয় প্রচুর পরিমাণে আর কৃষিকাজ হয়। যে পশুগুলোকে পালন করা হচ্ছে সেগুলোকে কাটা হচ্ছে, কেটে মাংস পাওয়া যাচ্ছে, তাকে প্যাকিং করে অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে খাবারের জন্য। বোঝা গেল? তো প্রচুর পরিমাণে মাংস কাটা হয় বলে চিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা। এটা হচ্ছে হ্রদ অঞ্চলের সবথেকে বড় শহর। হ্রদ অঞ্চলের সবথেকে বড় শহরের নাম হচ্ছে চিকাগো বা শিকাগো। হ্রদ অঞ্চলের সবথেকে বড় শহরের নাম কি বললাম? হ্রদ অঞ্চলের সবথেকে বড় শহরের নাম পেলাম চিকাগো বা শিকাগো। আর শিকাগো হচ্ছে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। বুঝে গেল? সবথেকে বেশি বিমান চলাচল করে এই শিকাগো বন্দর থেকেই, এয়ারপোর্ট থেকেই। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নামও চিকাগো। কোন হ্রদের তীরে অবস্থিত? চিকাগো কোন হ্রদের তীরে অবস্থিত? চিকাগো বা শিকাগো কোন হ্রদের তীরে অবস্থিত? কোন হ্রদ আছে এইখানটা? এটা কোন হ্রদ? বলো কোন হ্রদ ছিল এটা? কি বলেছিলাম? মিচিগান হ্রদ। এই মিচিগান হ্রদের তীরেই আছে চিকাগো। মিচিগান হ্রদের তীরে চিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে মাংস প্যাক করা হয়। আর কি বললাম চিকাগো সম্পর্কে? এটা হচ্ছে হ্রদ অঞ্চলের সবথেকে বড় শহর চিকাগো। বোঝা গেল? আর চিকাগো হচ্ছে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। সবথেকে বেশি বিমান এই চিকাগো বন্দর থেকেই যাতায়াত করে। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটা? চিকাগো। সবথেকে বেশি এরোপ্লেন এখান থেকেই ওঠানামা করে। বুঝতে পারলে? এই চিকাগোকে বলা হয় বিশ্বের কসাইখানা। ক্লিয়ার হয়েছে? সবথেকে বেশি মাংস কাটা এখানেই হয়, প্যাকিং করা হয়, যে অন্যান্য দেশে পাঠানো হয়। মাংস কাটার জন্য পশু কোথা থেকে আসে? পেইলি অঞ্চল থেকে। বুঝতে পারলে? এই পেইলি অঞ্চলে এইখানে উত্তর আমেরিকার একটা প্রদেশ আছে যার নাম হচ্ছে উইসকনসিন। এইখানে প্রচুর দুধ জমা করা হয়। যদি পশুপালন হচ্ছে না, মাংস চলে আসছে কোথায়? চিকাগোতে, আর দুধটা পাঠানো হচ্ছে উইসকনসিন। এইখানে আছে উইসকনসিন। উইসকনসিন একে বলা হয় দুধের রাজ্য। উইসকনসিনকে কি বলা হয়? দুধের রাজ্য। দুধের রাজ্য কাকে বলবো? কোন রাজ্যকে? বোর্ডে দেখো লেখা আছে, প্রশ্ন এখান থেকে আসবে। হ্রদ অঞ্চলের দুধের রাজ্য কাকে বলবো? কি না? উইসকনসিন। কোথায় পাওয়া যাচ্ছে? উইসকনসিনে। আর মাংস কোথায় পাওয়া যাচ্ছে? মাংস কোথায় পাওয়া যাচ্ছে? চিকাগোতে। ওই জন্য চিকাগোতে কি বলা হয়? সেটাকে বলা হয় বিশ্বের কসাইখানা। বোঝা গেল? উত্তর আমেরিকার দুধের রাজ্য কাকে বলবো আমরা? উইসকনসিনকে। আর কসাইখানা কাকে বলবো? কসাইখানা কাকে বলবো? চিকাগোকে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হ্রদ অঞ্চলে আরো দুটো গুরুত্বপূর্ণ শহর আছে। একটা হচ্ছে তোমার ডেট্রয়েট, যেখানে মোটর গাড়ি তৈরি করা হয়। ডেট্রয়েট বলে হ্রদ অঞ্চলে একটা জায়গা আছে। ডেট্রয়েটটা হ্রদ অঞ্চলেই আছে। ডেট্রয়েট যেটা হচ্ছে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। ডেট্রয়েট হচ্ছে ইরি হ্রদের তীরে। ইরি হ্রদের তীরে পাবো ডেট্রয়েট। ইরি হ্রদের তীরে আমরা পাবো ডেট্রয়েট বলে একটা জায়গা, মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। কোশ্চেন আসে এখান থেকে, ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? ভালো করে প্রশ্ন বোঝো। ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? একটা জায়গার নাম করলাম, ডেট্রয়েট কি জন্য বিখ্যাত জায়গাটা? কি বললাম? ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। ভালো করে বোঝো, কোথায় আছে? ইরি হ্রদের তীরে। ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? মোটর গাড়ি নির্মাণ শিল্প। পৃথিবীর সমস্ত বড় বড় মোটর গাড়ি কোম্পানির অফিস এখানে রয়েছে। বুঝতে পারলে? মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত জায়গাটার নাম কি পেলাম? ডেট্রয়েট। উইসকনসিনকে পেলাম দুধের রাজ্য। তারপরে চিকাগোকে পেলাম বিশ্বের কসাইখানা। ওর পাশে আরো একটা অঞ্চল আছে গ্যারি। গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের জন্য বিখ্যাত। পৃথিবীর সবথেকে বড় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র
চিকাগো হলের দক্ষিণ দিকে আমরা পাবো গ্যারিকে। চিকাগো হলের দক্ষিণ দিকে আমরা পাবো গ্যারি বলে একটা শহর। গ্যারি কি জন্য বিখ্যাত? গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য। তাহলে গ্যারি কি জন্য বিখ্যাত? দেখে দেখে বলো, বোর্ডেই তো লিখছি। গ্যারি কি জন্য বিখ্যাত? গ্যারি বিখ্যাত লৌহ ইস্পাত শিল্পের জন্য। ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। দুধ কোথা থেকে আসে? উইসকনসিন প্রদেশ থেকে। মাংস কোথা থেকে পাই আমরা? বা বিখ্যাত প্রদেশটার নাম হচ্ছে চিকাগো বা শিকাগো, যাকে বলা হয় পৃথিবীর কসাইখানা। এইখানে আমরা আরো একটা জায়গা পাবো, তার নাম হচ্ছে অ্যাক্রন। অ্যাক্রন হচ্ছে তোমার ওই যে গাড়ি তৈরি হচ্ছে না, গাড়ি টায়ার টিউব লাগবে, তো তাহলে রবার লাগবে, রবার শিল্পের জন্য বিখ্যাত। রবার অ্যাক্রনটা হচ্ছে ইরি হ্রদের তীরে। ইরি হ্রদের তীরে আমরা আরো একটা শহর পাবো, শহরটার নাম হচ্ছে অ্যাক্রন। ইরি হ্রদের তীরে আমরা পাবো অ্যাক্রন বলে একটা শহর। অ্যাক্রন রবার শিল্পের জন্য বিখ্যাত। অ্যাক্রন কি জন্য বিখ্যাত? কি বললাম? অ্যাক্রন রবার শিল্পের জন্য বিখ্যাত। বিখ্যাত বিখ্যাত কিছু শহর আমরা দেখলাম। আজকে আমরা কার সম্পর্কে পড়লাম? সাধারণ আইডিয়া এবং ম্যাপ দেখলাম উত্তর আমেরিকা মহাদেশের, তাই তো? যার পশ্চিম উপকূল বরাবর ছিল রকি পর্বত এবং সর্বোচ্চ শৃঙ্গ ছিল মাউন্ট ম্যাকিনলে। পূর্ব দিকে ছিল হাডসন উপসাগরের তীর বরাবর ছিল কানাডিয়ান শিল্ড অঞ্চল, পৃথিবীর অন্যতম প্রাচীন মালভূমি, আগ্নেয় আর রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, যে অঞ্চলটা ক্রমশ উত্তর পূর্ব দিকে ঢালু হয়ে চলে গেছে। আর এইখানে হিমবাহ দ্বারা অসংখ্য হ্রদের সৃষ্টি হয়েছে, বুঝতে পারলে? আমেরিকা যুক্তরাষ্ট্রের কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ আছে, হ্রদ গুলো শেষ করতে পারবে না, অসংখ্য হ্রদ। গ্রেট স্লেট, বিখ্যাত কিছু হ্রদ দেখো, গ্রেট বিয়ার, আথাবাস্কা, এগুলো তো সব বড় বড় হ্রদের নাম। উইনিপেগ, এগুলো কানাডিয়ান হ্রদ অঞ্চলের কিছু বিখ্যাত হ্রদের নাম। হ্রদগুলোকে গোল করেছি, ম্যাপেতে দেখো তোমরা, ম্যাপ খুলে বার করো, বিখ্যাত কিছু হ্রদগুলোকে দেখো, কি কি হ্রদ পাবো আমরা, বিখ্যাত হ্রদগুলো পেয়েছো? বিখ্যাত হ্রদগুলো ম্যাপের দিকে দেখো, কোথায় পাবো আমরা, কি কি হ্রদ পাবো? এই হ্রদগুলো হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদ। এগুলো কোন অঞ্চলে? কানাডিয়ান শিল্ড অঞ্চলে। আর এইখানে যে হ্রদগুলো ছিল এগুলো হচ্ছে সব হ্রদ অঞ্চলের হ্রদ। 5টা হ্রদ হচ্ছে হ্রদ অঞ্চলের হ্রদ, আর এগুলো হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদ। সবগুলোই হিম যুগে হিমবাহ দ্বারা সৃষ্টি হয়েছে। হিমবাহের কাজ যখন পড়বো তখন আমরা পড়বো ভাষাগুলোকে। এগুলো সৃষ্টি হয়েছে সব হিমবাহের কাজের দ্বারা। একটা সময় হিমবাহ এই অঞ্চলে ঢাকা ছিল, বরফে পুরো ঢাকা ছিল, বরফের মোটা স্তর ছিল, ফলে প্রচন্ড চাপে জায়গাটা বসে গিয়েছিল। পরবর্তীকালে বরফ গলে গেল, বরফ গলে গেলে জল হয়ে গেল, সেই জলটা ওই নিচু জায়গাটাতে জমে হ্রদগুলোর সৃষ্টি হয়েছে, বোঝা গেল? হিম যুগে বরফের দ্বারা এই অঞ্চলটা সৃষ্টি হয়েছে, কানাডিয়ান শিল্ড অঞ্চল। তারপরে দেখো, তারপরে এটা হচ্ছে তোমার লাব্রাডর সাগর, দেখে রাখো ইম্পর্টেন্ট জায়গাগুলো, লাব্রাডর সাগর। আর এইখানটা রয়েছে উত্তর দিকটা, গ্রিনল্যান্ডের পাশে রয়েছে তোমার বেবিন সাগর, বুঝতে পারলে? আর গ্রিনল্যান্ড আর কানাডার মাঝখানে রয়েছে নেরিস প্রণালী। গ্রিনল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে কানাডা নেরিস প্রণালী দ্বারা। এই উপরের দিকটা দেখো, ম্যাপের উপরের দিকটা নেরিস প্রণালী। আমার হাতের দিকে দেখো, আগে আমার হাতের দিকে দেখো, আমার কথা শোনো, তারপরে বই দেখো। গ্রিনল্যান্ড আর কানাডা বিচ্ছিন্ন হয়েছে নেরিস প্রণালী দ্বারা। এবারে দেখো ম্যাপের দিকে, কোথায় থাকতে পারে নেরিস প্রণালী? বইতে কি আছে তোমাদের? নেরিস প্রণালী নেই, না থাকলে লিখে নাও, এই জায়গাটা হচ্ছে নেরিস প্রণালী। এই জায়গাটা নেরিস প্রণালী, ভালো করে দেখো। নেরিস প্রণালীর নিচের দিকে রয়েছে বেফিন সাগর, আর এই দ্বীপপুঞ্জটাকে বলা হয় বেফিন দ্বীপপুঞ্জ। অসংখ্য ছোট ছোট দ্বীপ আছে না, বুঝতে পারলে? এখানে দুটো তিনটে দ্বীপপুঞ্জ আছে বিখ্যাত বিখ্যাত, তার মধ্যে একটা হচ্ছে প্যারি দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে বেফিন দ্বীপপুঞ্জ। এই বেফিন দ্বীপপুঞ্জের পাশে রয়েছে বেফিন সাগর, আর এই দিকটা বেফিন সাগরের নিচে রয়েছে লাব্রাডর সাগর, বুঝতে পারলে? তার মাঝে রয়েছে ডেভিস প্রণালী, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রণালী, যেটাকে বলতে পারো বেফিন দ্বীপ আর আলাস্কা। বেফিন দ্বীপপুঞ্জ আর আলাস্কা কার দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? ডেভিস প্রণালী। ভালো করে দেখো ডেভিস প্রণালীটা কোনখানে রয়েছে, আমি
দুটো জায়গাকে হাইলাইট করছি, এটা হচ্ছে তোমার বেপিন দ্বীপপুঞ্জ আর এটা হচ্ছে গ্রিনল্যান্ড। এই দুটোকে আলাদা করেছে এটা হচ্ছে ডেভিস প্রণালী, বুঝতে পারলে? এই দুটোকে আলাদা করেছে ডেভিস প্রণালী। এই জায়গাটা হচ্ছে বেপিন দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, আর এখানটা হচ্ছে ডেভিস প্রণালী। এটা বেপিন দ্বীপপুঞ্জ, ম্যাপের দিকে দেখো, সবটা নেই তোমাদের বইয়েতে, ওই জন্য বড় ম্যাপ, এটা বড় ম্যাপের দিকে দেখো। বেপিন দ্বীপপুঞ্জ আর গ্রিনল্যান্ড, তার মাঝে রয়েছে ডেভিস প্রণালী, খুব গুরুত্বপূর্ণ একটা প্রণালী। এইখান দিয়ে একটা শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, পরের ক্লাসে পড়বো, আমরা যখন স্রোত পড়বো দেখবো। এইখান থেকে একটা শীতল সমুদ্র স্রোত এই উপকূল বরাবর প্রবাহিত হয়, যার নাম হচ্ছে শীতল লাব্রাডার স্রোত। এই স্রোতটা প্রবাহিত হয় বলে এইখানটার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড, ভালো করে দেখো। আর এই উপকূলটার নাম হচ্ছে লাব্রাডার উপকূল। এইখানটা লাব্রাডার বলে একটা দ্বীপ রয়েছে, লাব্রাডার উচ্চভূমি রয়েছে, সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে লাব্রাডার উপকূল। এই লাব্রাডার উপকূল আর নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, এই উপকূলে প্রায় ঝড় বৃষ্টি ঘটে থাকে। কেন ঝড় বৃষ্টি ঘটে? কারণ এই দিক থেকে প্রবাহিত হচ্ছে শীতল লাব্রাডার স্রোত, কুমেরু মহাসাগর থেকে বা উত্তর মহাসাগর থেকে শীতল কুমেরু স্রোত প্রবাহিত হচ্ছে তোমার লাব্রাডার উপকূল এবং নিউ ফাউন্ডল্যান্ড উপকূল বরাবর। সেই জন্য লাব্রাডার আর নিউ ফাউন্ডল্যান্ড উপকূল বরাবর কুয়াশা আর ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। বোঝা গেল? কোথায় দেখতে পাচ্ছি কুয়াশা আর ঝড় ঝঞ্ঝা? কোথায় দেখতে পাবো? কোন জায়গাটা বললাম? এই জায়গাটার নাম কি? এই অঞ্চলটার নাম কি? ভালো করে দেখো, এটা পাবে, এটা বইতে আছে, লাব্রাডার আর নিউ ফাউন্ডল্যান্ড। এই অঞ্চলটা পাবে লাব্রাডার আর নিউ ফাউন্ডল্যান্ড। ওইখানটাতে কুয়াশা আর ঝড় বৃষ্টি হয়ে থাকে। লাব্রাডার উপকূলে কেন কুয়াশা ঝড় বৃষ্টি হয় তাহলে বোঝা গেল? লাব্রাডার উপকূলেতে শীতল লাব্রাডার স্রোত। আচ্ছা, এদিক থেকে আর একটা উষ্ণ স্রোত প্রবাহিত, এদিকে দেখো মেক্সিকো উপসাগর। এই মেক্সিকো উপসাগর থেকে একটা স্রোত প্রবাহিত হয় উপরের দিকে, আর একটা স্রোত উপর থেকে যেটা আসছে সেটা হচ্ছে লাব্রাডার স্রোত, শীতল লাব্রাডার স্রোত। এটা হচ্ছে শীতল লাব্রাডার স্রোত। কি বললাম? স্রোতের নাম কি? শীতল লাব্রাডার স্রোত। আর এদিক থেকে প্রবাহিত হচ্ছে, উপসাগর থেকে প্রবাহিত হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত। এই দুটো মিশে যাচ্ছে, এই অঞ্চলটাতে মিশে যাচ্ছে না, পাশাপাশি প্রবাহিত হচ্ছে, বুঝতে পারলে? এই দুটো জলরাশি পাশাপাশি প্রবাহিত হয়, তাই এখানে হিম প্রাচীরের সৃষ্টি হয়। আর এই অঞ্চলে ওই জন্য একটা বিখ্যাত মগ্নচূড়া সৃষ্টি হয়েছে। মগ্নচূড়া হচ্ছে সমুদ্রের মাঝখানে এমন একটা জায়গা যার গভীরতা কম। তো সমুদ্রের মাঝে এমন জায়গায় কেন সৃষ্টি হলো যার গভীরতা কম? কারণ এই অঞ্চল থেকে যে বরফগুলো ভেসে আসে, জলে ভাসা বরফগুলোকে বলা হয় হিমশৈল। অর্থাৎ যে বরফগুলো ভেসে আসে সেগুলো এই অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে লাব্রাডার উপকূলে এসে গলে যায়। বরফ গলে গেলে বরফের সাথে থাকা পলিবাড়িগুলো ওই অঞ্চলে পিটিয়ে পড়ে, জমতে থাকে, জমতে জমতে সমুদ্রের গভীরতা কমে যায়। ফলে ওইখানে মাছ ধরার জন্য একটা বিখ্যাত মগ্নচূড়ার সৃষ্টি হয়েছে, যার নাম গ্র্যান্ড ব্যাংক। বোঝা গেল? গ্র্যান্ড ব্যাংক হচ্ছে একটা বিখ্যাত মগ্নচূড়া যেটা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সৃষ্টি হয়েছে। কারণটা কি? কারণ লাব্রাডার স্রোতে যে বরফের স্তূপগুলো ভেসে আসে, যে হিমশৈলগুলো ভেসে আসে, সেগুলো উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে গলে যায়। বরফ গলে গেলে পরে বরফের সাথে থাকা পলিমাটিগুলো সেখানে জমতে থাকে। এই জমে জমে অগভীর মগ্নচূড়ার সৃষ্টি হয়েছে, ফলে সেখানে প্রচুর মাছ উপস্থিত হয়, মাছের আগমন ঘটে, মাছের সমাবেশ ঘটে। ফলে সেই মাছকে আমরা সহজেই ধরে নিই। বোঝা গেল? তাহলে মাছ শিকারের জন্য বিখ্যাত একটা জায়গার নাম কি বললাম? গ্র্যান্ড ব্যাংক। কি বললাম? কোথায় দেখতে পাই? লাব্রাডার উপকূলে। কি নাম বললাম? গ্র্যান্ড ব্যাংক। কি নাম বললাম? গ্র্যান্ড ব্যাংক। কি জন্য বিখ্যাত? একটা বিখ্যাত মগ্নচূড়া। গ্র্যান্ড ব্যাংক কি? একটা মগ্নচূড়া। ওখানে আমরা কি করি? মাছ ধরি। বিখ্যাত মগ্নচূড়ার নাম কি পেলাম? গ্র্যান্ড ব্যাংক। কি জন্য বিখ্যাত? সেখানে আমরা মাছ ধরি, মৎস্য শিকারের জন্য বিখ্যাত। পৃথিবীর সব থেকে বেশি মাছ ওইখানেই ধরা হয়। পৃথিবীতে যা মাছ ধরা হয় তার সব থেকে বেশি মাছ ওই অঞ্চলে ধরা হয়। তো তোমাদের যদি মনে হয় আমি একসাথে প্রচুর মাছ ধরবো, কোন অঞ্চলে মাছ ধরতে যাবে? গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে প্রচুর মাছ পাবে। বোঝা গেল?
আচ্ছা, এই ছিল মোটামুটি একটা আউটলাইন। তাহলে উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করলাম? পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, পূর্ব দিকে ছিল কানাডিয়ান শিল্ড অঞ্চল, আর মধ্যভাগে ছিল বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। এই তিনটে মূল ভাগ। এই মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে দুটো নদী। ম্যাপের দিকে দেখো, একটা মিসিসিপি আর একটা মিসৌরি। দুটো নদী প্রবাহিত হয়েছে। না, এই ম্যাপেতে আবার মিসিসিপি মিসৌরিকে আবার ধরেনি বোধহয়। মিসিসিপি মিসৌরি তোমাদের বইতে দেখো, মিসিসিপি মিসৌরি পাবে দুটো নদী, একটা হচ্ছে মিসিসিপি আর একটা পাবো মিসৌরি। এই দুটো নদী মিলে হয়েছে মিসিসিপি মিসৌরি। এটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। কি বললাম প্রশ্নটা? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম কি? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম হলো মিসিসিপি মিসৌরি। মিসিসিপি হাইফেন দিয়ে মিসৌরি। মিসৌরি হচ্ছে মিসিসিপির উপনদী। শেষকালে নদীটা গিয়ে কোথায় মিশেছে? মিসিসিপি মিসৌরি মিশছে মেক্সিকো উপসাগরে গিয়ে পড়ে যাচ্ছে। বুঝতে পারলে? মিসিসিপি মিসৌরি কোথায় গিয়ে মিশছে? মেক্সিকো উপসাগরে। আর আমরা পড়েছি তোমার সেন্ট লরেন্স নদী সম্পর্কে, যেটা হ্রদ অঞ্চলের প্রধান নদী। আর একটা নদী দেখে রাখো, কলোরাডো নদী। কলোরাডো নদী হচ্ছে এই যে পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল আছে উত্তর আমেরিকার মধ্যে, মরুভূমি অঞ্চল যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া প্রদেশ। সেখানে যে মরুভূমি অঞ্চল আছে, এইখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত, সেটা হচ্ছে কলোরাডো নদী। আচ্ছা, কলোরাডো নামের অনেকগুলো নদী পাবো পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশে। কলোরাডো নামের নদী আছে। উত্তর আমেরিকার কলোরাডো নামের যে নদীটা, সেটা হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রবাহিত হয়। বুঝতে পারলে? কলোরাডো নামের যে নদীটা পাবো ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রবাহিত হয়, ক্যালিফোর্নিয়া সাগরে গিয়ে মিশেছে। এইখানে একটা আছে ক্যানিয়ন, পৃথিবীর একদম বিখ্যাত ক্যানিয়ন বা গভীরতম ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো নদীতে দেখো, এই যে সাগরটা রয়েছে না, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া উপসাগর। এই যে সাগরটা রয়েছে ক্যালিফোর্নিয়া উপসাগর। এই ক্যালিফোর্নিয়া উপসাগরে এসে মিশেছে কলোরাডো নদী। আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। মাথায় রাখো কোশ্চেনটা। কি কোশ্চেন করলাম? পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম গ্র্যান্ড ক্যানিয়ন। দুদিন আগেই পড়িয়েছিলাম। কোন নদীতে আছে? কলোরাডো নদীতে। পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন। কোন নদীতে আছে? উত্তর আমেরিকা মহাদেশের কলোরাডো নদীতে। এবার একটু জলবায়ুর দিকে নজর দাও। উত্তর আমেরিকা মহাদেশের এই যে উত্তর দিকটা, এই যে পুরো অংশটা, এটা হচ্ছে তোমার তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। একটু মন দাও, তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। নিজের পড়ার দিকে দেখো। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকটাতে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তারপরে কানাডার দক্ষিণ অংশ এবং হ্রদ অঞ্চল জুড়ে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর অংশ জুড়ে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু। রকি পার্বত্য অঞ্চল জুড়ে রয়েছে পার্বত্য জলবায়ু, পার্বত্য অঞ্চলের জলবায়ু। ক্যালিফোর্নিয়া অঞ্চলে রয়েছে মরু জলবায়ু। বুঝতে পারলে? আচ্ছা, লরেন্সীয় উচ্চভূমি ছিল। এইখানকার জলবায়ু হচ্ছে লরেন্সীয় জলবায়ু টাইপের জলবায়ু। প্রত্যেকটা জলবায়ু বৈশিষ্ট্য আমরা পরে আলাদা আলাদা করে পড়বো। এখন শুধু জলবায়ুগুলোর নাম পড়িয়ে দিচ্ছি। কোন কোন জলবায়ুর নাম পড়লাম আমরা? উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকে আমরা পেয়েছি শীতল তুন্দ্রা জলবায়ু। পার্বত্য অঞ্চলে পেয়েছি পার্বত্য জলবায়ু। তুন্দ্রা জলবায়ু নিচে পেয়েছি আমরা তৈগা জলবায়ু। বুঝতে পারলে? তারপরে পেইরি অঞ্চলে আমরা পাচ্ছি নাতিশীতোষ্ণ জলবায়ু। আর মধ্য আমেরিকাতে পাবো আমরা, এই অঞ্চলটাতে পাবো আমরা মৌসুমী জলবায়ু। এই হচ্ছে মোটামুটি উত্তর আমেরিকার জলবায়ু। আজকের ক্লাসে উত্তর আমেরিকা মহাদেশের ম্যাপ করলাম আমরা। জলবায়ুর নাম, ভূপ্রকৃতিগত শ্রেণীবিভাগ, খনিজ সম্পদ সম্পর্কে সাধারণ আইডিয়া, হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শহর। একটু বড় হলো ক্লাসটা, অনেকটাই পড়িয়েছি আর অনেক কোশ্চেন পড়েছি। প্রায় 400 থেকে 500টা কোশ্চেন পড়িয়ে দিচ্ছি এইটুকু সময়ের মধ্যে।
বুঝতে না পারলে পরে ক্লাসটাকে একবার রিভিশন করবে, দেখবে একবার ইউটিউবে দেখলে পেয়ে যাবে, থাকবে ক্লাসটা তোমাদের জন্য। ক্লিয়ার হয়েছে? একটু বড় টানা ক্লাস হয়ে গেল। তো পৃথিবীর কসাইখানা কাকে বলবো মনে আছে? পৃথিবীর কসাইখানা হচ্ছে শিকাগো। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটা? সেটাও শিকাগো। উত্তর আমেরিকার রাজধানীর নাম কি ছিল? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসির পাশে উত্তর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ শহর আছে যার নাম হচ্ছে নিউ ইয়র্ক। এখানে যে প্রচুর লম্বা লম্বা বিল্ডিং, অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, বুঝতে পারলে? শহরটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে নিউ ইয়র্ক। এই শহরে অনেক লম্বা লম্বা বিল্ডিং আছে, সেই জন্য শহরটাকে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর। শহরটার নাম বললাম নিউ ইয়র্ক, তাকে আমরা কি নামে চিনি? গগনচুম্বী অট্টালিকার শহর। কেন বলি গগনচুম্বী অট্টালিকার শহর? কারণ এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, বুঝতে পারলে? কি আছে এখানে? অনেক উঁচু উঁচু বিল্ডিং, সেই জন্য একে আমরা বলি গগনচুম্বী অট্টালিকার শহর। কসাইখানা তাহলে হলো শিকাগো। দুধের রাজ্য কাকে বলি? উইসকনসিন। রকি পার্বত্য অঞ্চলের পূর্ব দিকে রয়েছে পেইরি তৃণভূমি, সেখানে প্রচুর পশুপালন করা হয়, সেখানে সেই পশুপালন থেকেই আমরা দুধ আর মাংস পেয়ে থাকি। আর এখানে একটা উষ্ণবায়ু প্রবাহিত হয় যার নাম হচ্ছে চিনুক। বোঝা গেল? রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ম্যাকিনলে। মধ্য আমেরিকার দেশগুলোর নাম পড়েছি আমরা। ক্লিয়ার হয়েছে? হ্রদ অঞ্চলে 5টা হ্রদের নাম পড়েছি: সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি আর অন্টারিও। এই 5টা হ্রদকে যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী। হ্রদ অঞ্চলের প্রধান নদী যা অন্টারিও হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এত কিছুটা তোমাদের আজকে পড়িয়ে দিয়েছি। ক্লাসটা ঘরে একবার রিভিশন করবে। একটু লম্বা ক্লাস হয়ে গেল, যাই হোক ক্লাসটা শেষ করছি এখানে।